প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি 21 রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, রাজনীতির মাঠ বেশ কিছুদিন স্থবির থাকার পর আবারও সরগরম হয়ে উঠছে। তো তারপরেও বলতে গেলে বলতে হয় যে আন্দোলন সংগ্রাম, নির্বাচন সব কিছুতেই একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি দরকার রাজনৈতিক দলগুলোর। আমরা দেখছি যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের সাংগঠনিক কর্মকাণ্ড আবার বাড়িয়েছে। বিএনপিও বলছে আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেওয়ার কথা। আমরা মূলত আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি, সংগঠন। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি মোশাররফ ভাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার। কাউসার ভাই, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সুকান্ত গুপ্ত অলকদা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই মোশাররফ ভাই আপনাকে দিয়ে। আমরা আমাদের আজকের যে বিষয় রাজনীতি, সংগঠন আসলে দরকার। আপনারা বিরোধী দল, আপনারা নির্বাচনেও অংশ নেবেন। তো আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন সব কিছু ভালোভাবে ফেস করার জন্য দরকার একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি। সরকারি দল আমরা দেখেছি যে এরই মধ্যে তাদের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করতে প্রস্তুতি নিচ্ছে। বিএনপি আসলে কি করছে? বিএনপি কি এখনো আসলে করোনাকালীন সময় কাটিয়ে উঠতে পেরেছে কি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ 21 টিভির আজকের 21 রাত অনুষ্ঠানের দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে কোনো কার্য সম্পন্ন করেন না কেন, আপনাকে একটা সংগঠন দরকার, ঐক্যবদ্ধতা দরকার। আর বিশেষ করে রাজনীতি তো একটি আদর্শের ব্যাপার। সেই আদর্শকে কেন্দ্র করে কিছু লোক কিন্তু একত্রিত হয়, এবং একত্রিত হওয়াকেই আমরা কিন্তু একটা সংগঠন বলি, যে নির্দিষ্ট লক্ষ্য তাদেরকে যাওয়ার জন্য। ঠিক তেমনি বিএনপি কিন্তু একটি বাংলাদেশের, আমরা জানেন যে একটি অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল। প্রায় চারবার তারা ক্ষমতায় ছিল, এবং এখনও এবং বাংলা 2বার বিরোধী দলে ছিল। তা সুতরাং বিএনপি বাংলাদেশে একটি অন্যতম রাজনৈতিক দল, এটা অস্বীকার করেন। এই রাজনৈতিক দলে যে পরিণত হয়েছে এর জন্য কিন্তু মূল তার পিছনে শক্তিটা কাজ করেছে কিন্তু তার সংগঠন। কারণ সংগঠন যদি সংগঠিত না হয়, নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে কিন্তু যে কোনো অভিষ্টের লক্ষ্যে পৌঁছা সম্ভব না। সেটা আপনি সংগঠন বলেন, নির্বাচন বলেন, অথবা অন্য যে কোনো সামাজিক কার্যক্রম বলেন। এর জন্য দরকার একটি সুশিক্ষিত কর্মবাহিনী, যার জন্য আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বলেছিলেন যে একটি সংগঠনের মূল প্রাণ হলো, রাজনৈতিক দলের মূল প্রাণ হলো কিন্তু সংগঠন, কর্মীরা। সুতরাং এই কর্মীদেরকে যদি আপনি ঠিকভাবে গড়ে তুলতে না পারেন, তাদেরকে যদি পার্টির নীতি, আদর্শ, নৈতিকতা সম্পর্কে যদি জ্ঞান না দেওয়া যায়, তাহলে কিন্তু সেই পার্টি কখনো একটা প্রতিষ্ঠানিক রূপ পেতে পারে না। তাই আপনি যে কথাটি বলছেন যে বিএনপি তেমনি একটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল। এরা বহুবার ক্ষমতা এসেছে, এবং তার যে অঙ্গ সংগঠনগুলি, মূল দল এবং আমাদের প্রায় 11টা অঙ্গ সংগঠন আছে। তা আপনি যে কথাটি বলছেন যে বিএনপি আসলে কি করোনায় আটকে আছে না সাংগঠনিক, আপনি ইতিমধ্যে লক্ষ্য করবেন যে আমরা বিশেষ করে করোনার আগে জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা কিন্তু একটা ভোটের মাধ্যমে আমরা কেন্দ্রীয় কমিটি করেছি। জাতীয়তাবাদী যুব দলের কমিটি আমরা পূর্ণাঙ্গ করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গতকালকে আপনি দেখছেন আংশিক একটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। আমাদের কৃষক দলকে পুনর্গঠিত করা হয়েছে, আমাদের মহিলা দলকে পূর্ণাঙ্গ করা হয়েছে। সুতরাং আমাদের মৎস্যজীবী দল নতুনভাবে করা হয়েছে। সুতরাং বিএনপি এটা একটা সাংবিধানিক ধারাবাহিক একটি প্রক্রিয়া, এটা আপনার চলমান কিন্তু একটি প্রক্রিয়া। এটাকে আসলে করোনার কারণে আমাদের মূল যে সংগঠন বিএনপি, এটার কার্যক্রম কিছুদিন স্থগিত ছিল। বিএনপির সম্মেলনও তো ডিউ হয়ে আছে। হ্যাঁ, ডিউ আছে, কিন্তু আপনার আসলে করোনার কারণে তো সবকিছু স্থগিত, সকল দলের, শুধু নট অনলি বিএনপি, সকল দলেরই কিন্তু আপনার বিশেষ করে কাউন্সিল বা সম্মেলন আমরা যেটা বলি, এটা কিন্তু কেউ করছে না। কারণ অলরেডি জাতীয়তাবাদী দল বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, সবারই কিন্তু মেয়াদ উত্তীর্ণ। এখন হয়তো এই বৈশ্বিক এই পরিস্থিতির কারণে, করোনার কারণে সেটা করা যাচ্ছে না, কিন্তু ইন্টারনাল সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু অব্যাহত আছে। সম্মেলনের আলোচনা কি দলের মধ্যে আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। সেই ভাবনাটা কি?
না, আসলে যে কোনো দলের তো আসলে সাংগঠনিক কার্যক্রম বা সম্মেলন করা দলকে গতিশীল করার জন্য, নূতন নেতৃত্ব তৈরি করার জন্য। যেই নূতন নেতৃত্ব যুগের চাহিদা এবং সমাজের কি ডিমান্ড একে ভিত্তি করে দলের কর্মসূচি নির্ধারণ করে, সেভাবে নেতাকর্মীদেরকে দায়িত্ব অর্পণ করে, সেভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে দলের আদর্শ, দলের লক্ষ্য এগুলি প্রচার করে। সুতরাং একটা দলের তো এটা একটা গতিশীলতার জন্য তো একটা কাউন্সিল তো অবশ্যই দরকার। এবং আপনি দেখবেন যে আমাদের কিন্তু এটা ইন্টারনালি চলছে। এই যে সারা বাংলাদেশে গতকালকে আপনি দেখবেন সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল, যেটা আমাদের সহযোগী সংগঠন, তার নূতন কর্মী সংগ্রহের জন্য সারা বাংলাদেশে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এমনি অন্যান্য সংগঠনও করছে। এবং বিএনপির যে আপনি যে কথাটা, কার্যক্রমটা আমাদের 15ই সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ছিল, কিন্তু সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে যে এখন থেকে যে কোনো সাংগঠনিক স্বাস্থ্যবিধি মেনে, করোনার যেই ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই নির্দেশনা মেনে আমরা সাংগঠনিক কার্যক্রম আমাদের নতুনভাবে শুরু হবে বিএনপির। কিন্তু অন্যান্যগুলো তো আপনার চলছেই প্রতিনিয়ত। পাশাপাশি আমাদের রাজনীতি তো শুধু সংগঠন নিয়ে না, আপনি দেখবেন এর পাশাপাশি আমাদের যে বিভিন্ন দলীয় প্রোগ্রাম অথবা রাষ্ট্রীয় প্রোগ্রামগুলি, এগুলি কিন্তু আমরা করি। অনেকগুলি দিবস আমাদের পালন করতে হয়। যেমন আপনার যখন যুব আসে তখন আমাদের যুব সংগঠন সেই দিবস পালন করে, যখন ইন্টারন্যাশনাল স্বেচ্ছাসেবী সংগঠনে কোনো থাকে সেটা পালন করে, ছাত্ররা যেমন শিক্ষা দিবস পালন করে, মহিলারা নারী দিবস পালন করে, মৎস্যজীবীরা যে কিভাবে মৎস্য উৎপাদন, এই ধরনের নানাবিধ কর্মকাণ্ড কিন্তু এটা চলমান একটা প্রক্রিয়া। সুতরাং এটাকে আপনি যে এক কথায় তো এটাকে বর্ণনা করা যাবে না, কারণ একটা দল যদি আপনার চলমান না থাকে তাহলে তার তো গতিশীলতা তার মধ্যে আসবে না, নেতৃত্বের বিকাশ হবে না। এবং একটা দলের সবচেয়ে বড় হলো তো ইন্টারঅ্যাকশন, দলের মধ্যে আন্তঃক্রিয়া একটি, এটার মাধ্যমে কিন্তু নেতাকর্মীদেরকে আপনি উজ্জীবিত করা, সংগঠিত করা যায়, সাধারণ মানুষকে আকর্ষণ করা যায়। আপনি বলছিলেন যে বিএনপির মধ্যেও বিএনপির সম্মেলনের ভাবনাটাও রয়েছে, কোভিডের কারণে সেটি হচ্ছে না। মানে দলের মধ্যে কি এখনো পর্যন্ত ওই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা যে কবে নাগাদ বিএনপির সম্মেলন করা যেতে পারে কোভিড পরবর্তী? না, আপনি ইতিমধ্যে লক্ষ্য করবেন যে কিছুদিন আগেও আপনাদের এইভাবে সাংবাদিক বন্ধুরা তাকে প্রশ্ন করেছিল যে বিএনপি কিন্তু প্রস্তুতি আছে, কিন্তু পরিস্থিতির আলোকের উপরে ডিপেন্ড করবে যে আসলে, কারণ একটা সম্মেলন করতে হলে আপনি জানেন যে একটা তৃণমূলের যে কমিটিগুলি আমাদের মেয়াদ উত্তীর্ণ, তাদের আবার নতুনভাবে সংগঠিত করতে হবে। তারপরে একটা সম্মেলন হতে হলে নানাবিধ আমাদের প্রচার, প্রকাশনা, দাপ্তরিক কাজ, নেতৃবৃন্দকে আনা, তারপর একটা অনুষ্ঠান আয়োজন করা, সেখানে অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে নানাবিধ আপনার দাওয়াতপত্র থেকে স্টেজ একটা বিরাট কর্মযজ্ঞ কিন্তু একটি কাজ। সুতরাং এটা করার জন্য কিন্তু একটি পরিবেশ দরকার, সেই পরিবেশটা তো আজকে করোনার কারণে অ্যালাউ না সেটা। সুতরাং আমাদের ভাবনা আছে, কিন্তু হয়তো উপযুক্ত পরিবেশ আসলে আমরা এটা আয়োজনের উদ্যোগ নেব। জি, আমরা একটু রিয়াজুল কবির কাউসার ভাইয়ের কাছে ঘুরে আসতে চাই। কাউসার ভাই, আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগের সাংগঠনিক নানা কর্মকাণ্ড এর মধ্যে শুরু হয়েছে, উপকমিটিগুলো গঠন করা হবে, যে জেলা কমিটিগুলো রয়েছে সেই জেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ করার একটি তাগিদ কেন্দ্র থেকে গিয়েছে। আর সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেই সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করার ব্যাপারে একটা নির্দেশনা এসেছে। হঠাৎ করে এই যে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেল, যদিও এখনো করোনা পরিস্থিতি সেইভাবে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে যেতে পারিনি, মানে হঠাৎ করে কেন আওয়ামী লীগ সংগঠনের দিকে এতটা নজর দিল? ধন্যবাদ একুশে টিভির দর্শকবৃন্দকে, ধন্যবাদ আলোচকবৃন্দ। দেখুন, আওয়ামী লীগ হঠাৎ করে কিছু করে নাই। আমাদের গত 6 মাস আমাদের সাংগঠনিক রাজনীতি বন্ধ ছিল, কিন্তু বৈশ্বিক বিপর্যয় করোনাময় কালে আমাদের সারা দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ইউনিয়ন পর্যায়েও আমাদের যে কমিটিগুলি আছে আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের, তারা কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রথম 2-3 মাস এই যে করোনা ভাইরাস আমাদের কাছে একটা অজানা ভাইরাস ছিল, আতঙ্ক ছিল, ভয় ছিল, মানুষের রুটি রুজির সমস্যা ছিল। সরকারের অবস্থান থেকে সরকারিভাবে একটি কাজ চালিয়েছে, পাশাপাশি আমরাও আমাদের সংগঠনের মাধ্যমে এদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
এবং ইতিমধ্যে আপনি লক্ষ্য করে দেখেছেন এই করোনা ভাইরাসের জনগণের কাজ করার জন্য আমরা আওয়ামী লীগের অনেক নেতাকে হারিয়েছি। আমরা গত সপ্তাহে দেখেছি আমাদের 415টি উপজেলায় প্রায় 60 শতাধিক নেতাকর্মী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এখনো আমাদের কিছু কেন্দ্রীয় নেতা, কিছু এমপি এবং কিছু সিনিয়র নেতা এ রোগে আক্রান্ত হাসপাতালে আছেন। আমরা কিন্তু বসে নেই। এই আওয়ামী লীগ যুগে যুগে মানুষের পথে ছিল, জনগণের পাশে ছিল, জনগণের সাথে ছিল। ঝড়, বর্ষা, বন্যা, সিডর যেটাই বলেন, ঠিক একইভাবে এই করোনা মানুষের ছিল। আমরা বসেছিলাম না। হ্যাঁ, এটা বলতে চাচ্ছেন কেন? আমরা মনে করি আমাদের জীবন এবং জীবিকার জন্য অনেকগুলি সেক্টর খুলে দেওয়া হয়েছে। কেন আমরা মনে করি করোনা ভাইরাস একটি বৈশ্বিক বিপর্যয়। এটা কবে নাগাদ শেষ হবে, কবে নাগাদ চলে যাবে, এটা কিন্তু কেউ বলতে পারছে না, বিশ্বের কোনো দেশ বলতে পারছে না। কিন্তু আমরা মনে করি আমাদের সীমিত স্বাস্থ্যবিধি মেনে আমরা যদি মাস্ক ব্যবহার করি, হাত ধুয়ে চলাফেরা করি, বাড়িতে এসে কাপড় ধুয়ে ফেলি, তাহলে আমরা মনে করি ঠিক ডায়াবেটিক রোগীর মতো, ডায়াবেটিক রোগীরা যেন কিছু কিছু বাধ্যকতা মেনে চলে সুস্থ জীবনযাপন করেন, আমরাও যদি মিনিমাম কিছু স্বাস্থ্য মেনে চলি, আমরা সেটা করতে পারবো। সেই আলোকেই আমাদের সাংগঠনিক কিছু কাজ শুরু করার তাগিদ দেওয়া হয়েছে। আপনি জানেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন হয়েছিল গত 20 এবং 21 ডিসেম্বর, এবং সেই সম্মেলন হওয়ার 4 দিনের মাথায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমার ব্যক্তিগত সুযোগ হয়েছে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় কমিটিতে থাকার। একই সাথে সাথে গত অক্টোবরে আমাদের 60টি সহযোগী অঙ্গ সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যেহেতু মার্চেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শনাক্ত হয়, সেই কারণে এই কমিটিগুলি করা হয়নি। তাই আমাদের সংগঠন থেকে ইতিমধ্যে গত 15ই সেপ্টেম্বরের মধ্যে সেই কমিটিগুলি জমা দিতে হয়েছে। আপনি জানেন বাংলাদেশের রাজধানী ঢাকা, আমাদের ঢাকায় 2টি সাংগঠনিক জেলা আছে, ঢাকা উত্তর আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ। এটা একটা বড় ইউনিট। সেই ইউনিটের সম্মেলনী কমিটি করার জন্য তাগিদ দেওয়া হয়েছে এবং অনেকে কমিটি জমা দেওয়া হয়েছে। আমাদের সাম্প্রতিককালে যেটা বড় সমস্যা, যেটা আমাদের চিহ্নিত করতে হবে, এবং যে কাজটি আমাদের গত বছরের শেষ দিকে শুরু হয়েছিল, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের সংগঠনে অনেক সুযোগ সন্ধানীরা কোনো না কোনো ভাবে ঢুকে আমাদের সংগঠন এবং শহরকে বিব্রত করার জন্য চেষ্টা করেছে। আমাদের সংগঠনকেও তারা বিব্রত করেছে। সেগুলো চিহ্নিত করার জন্য এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযানটি শুরু হয়েছিল, সেটাও কিন্তু আমরা বিবেচনায় এনেছি। সেজন্যই আমাদের দলের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে, এখন যে কমিটিগুলো হবে সহযোগী সংগঠন বা আমাদের কেন্দ্রীয় কমিটি, উপকমিটির যে সদস্য 19টা উপকমিটির, এখানেও আমরা সাবেক ছাত্রনেতা, সাবেক ছাত্রলীগের, সাবেক ছাত্রদের করা ত্যাগী নেতাদের মূল্যায়ন করা, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে যারা আমাদের সংগঠনে যুক্ত করার চেষ্টা করছে, আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে, আমাদের উন্নয়নের কাজকে তারা বিতর্কিত করছে, তাদেরকে আমরা চিহ্নিত করব। তারা যেন কোনো অবস্থায় আমাদের কোনো ইউনিটে আমাদের এই, তার মানে এতদিন যে কথাগুলো ছিল, বিশেষ করে আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের যে কথাগুলো ছিল যে এই যে অনুপ্রবেশ বা তাদের ভাষায় হাইব্রিড, এই কমিটি পুনর্গঠন না, নতুন কমিটি করা বা কমিটি পূর্ণাঙ্গ করা এবং ত্যাগীদের নিয়ে করা, গত কয়েকদিন ধরে আমরা শুনছি আওয়ামী লীগ নেতাদের কণ্ঠে যে ত্যাগী পরীক্ষিতদের নিয়েই কমিটি করা হবে। তাহলে কি এটা কি আসলে একটা সেই শুদ্ধি অভিযানের অংশ কিনা, পার্টির অভিযানের অংশ কিনা? আমরা এটা বিবেচনায় রাখছি। কারণ আমাদের আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন, 15 বছর এই রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এরই মধ্যে কিছু সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। হ্যাঁ, আরেকটা বলতে চাই, আপনি জানেন যে আমাদের গত সম্মেলনের আগে আমাদের সাংগঠনিক জেলা 78টা, এর মধ্যে 31টা জেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই কমিটিগুলো পূর্ণাঙ্গভাবে করা হয়নি। সেইগুলো একইভাবে আমাদের যেন উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতারা যারা দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতি করেছে, তাদেরকে যেন যথাস্থানে ঠাঁই দেওয়া হয়। যারা হঠাৎ করে আওয়ামী লীগ এসে পদ জুড়ে বসে, এই বিষয়টা বিবেচনা করা এবং
নিজের লোক বা আত্মীয় স্বজন তারা যেন কমিটি না করা হয়, সেটাও কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন আমাদের গত পরশুদিন আমাদের আওয়ামী লীগ থেকে 5 দফা নির্দেশনা গিয়েছে, সেখানে সে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু আমরা সেটা আসলে অনেকগুলো কত বিষয় বিবেচনায় রাখছি। সেটা আসলে কতখানি সম্ভব হবে? আমরা প্রায়ই দেখি যে কোনো একজন এমপি তিনি জেলার সভাপতি, তার ছোট ভাই পৌরসভার মেয়র, অথবা তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের নেত্রী, তার ভাতিজা ছাত্রলীগের নেতা, এই যে একই পরিবারের হাতে সংগঠন বন্দী, এই অবস্থা কি আসলে কাটবে? দেখুন, যেহেতু আমাদের সর্বোচ্চ ফোরাম থেকে একটা নির্দেশনা গিয়েছে, আওয়ামী লীগ জানেন, আওয়ামী লীগ বরাবরই দলীয় নির্দেশনা মেনে সংগঠনটি এসেছে। এই দলটি একসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত হতো। তারপর দীর্ঘদিন প্রায় 39 বছর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দলটি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমরা তার একক নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রায় 7টি সহযোগী সংগঠন পরিচালিত হচ্ছে। আমরা মনে করি যেহেতু সর্বোচ্চ ফোরাম চিহ্নিত করতে পেরেছে, আমরা আমাদের সহযোগী সংগঠন, জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটির উপকমিটি, এই বিষয়গুলি মাথায় রেখেই ইনশাল্লাহ আগামী কমিটি ঠিক করা হবে এবং আমরা এটাকে চিহ্নিত করতে পারবো এবং নির্দেশনা মেনেই, কেন্দ্রের দিক নির্দেশনা মেনেই বাকি কমিটি করা হবে। যে অলোকদা, আমরা বিএনপি এবং আওয়ামী লীগের দুইজন নেতার কথা শুনছিলাম, তাদের সাংগঠনিক ভাবনার কথা শুনছিলাম। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আওয়ামী লীগের কমিটি বা সাংগঠনিক যে তোড়জোড় এবং বিএনপিও সাংগঠনিক তোড়জোড় শুরু করেছে, আসলে আপনি এই যে এখনকার এই রাজনীতিকে কিভাবে দেখছেন? এটা কি আসলে সামনের নির্বাচনের, জাতীয় নির্বাচনের প্রস্তুতি কিনা? এটা আনমিউট করে নেন, শোনা যাচ্ছে না। অলোকদা, আপনার অডিওটা অন করলে আমরা শুনতে পাবো সবাই। হ্যাঁ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার অডিওটা অন। জি, এখনো হয়নি। এখনো আমরা আপনাকে ঠিক মতো শুনতে পাচ্ছি না। অলোকদা, আমরা আপনাকে শুনতে অলোকদা, পাচ্ছি না। আমাদেরকে শুনতে পাচ্ছেন অলোকদা? আপনি কি শুনছেন? অলোকদা, আপনাকে আমরা আমাদেরকে শুনতে শুনতে পাচ্ছি না। পাচ্ছেন? মানে বোঝেন মিউট আনমিউটটা। অলোকদা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। হয়নি? আপনার অডিও মিউট করা রয়েছে, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। এখনো খুব বেশি ক্লিয়ার নয়, স্পষ্ট নয়। শোনা যাচ্ছে না। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। অলোকদা, আমরা আপনার কাছে আসবো, তার আগে আমরা একটু আবারও মোশাররফ ভাইয়ের কাছে যেতে চাই। মোশাররফ ভাই, আমরা শুনছিলাম এখনকার যে রাজনীতি, সেই রাজনীতি আপনাদের অবস্থানটা আমরা জেনেছি, আওয়ামী লীগের অবস্থানটি জানলাম। আওয়ামী লীগ আসলে তাদের যে মূলত শুধু সংগঠনকে শক্তিশালী করা এটাই নয়, তাদের সংগঠনে অনেক অনুপ্রবেশ, সেই জিনিসগুলো ঠেকানো, ত্যাগীদেরকে মূল্যায়ন করার ব্যাপারে কথা হচ্ছিল। আপনাদের ক্ষেত্রেও এই ধরনের অনেক অভিযোগ আসে। আমরা ছাত্রদলের কমিটি করার ক্ষেত্রে দেখেছি যে অনেক ধরনের বিক্ষোভ হয়েছে এবং এই একই দাবিতে যে ত্যাগীদের মূল্যায়নটা হয় না। না, আসলে এখানে আসলে যে কোনো রাজনৈতিক দলে, বিশেষ করে বিএনপি বা আওয়ামী লীগ বা যারা বড় বড় সংগঠন, তাদের যে কোনো সংগঠনের কিন্তু নেতৃত্ব বাছাই করা একটি খুবই একটা জটিল প্রক্রিয়া। কারণ আমি নর্মাল একটি কথা বলি আপনাকে,
যে এখন ধরেন এখন জাতীয়তাবাদী ছাত্রদল বা যুব দলের সারা বাংলাদেশে কমিটি পুনর্গঠন হচ্ছে উপজেলা জেলা পর্যায়ে। এখন সেখানে যে একটা নিয়ম করেছে যে আহ্বায়ক কমিটি, এখন কিন্তু একটা অ্যাডহক বেসিস একটা কমিটি হচ্ছে, যেটা সম্মেলনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ কমিটি উপহার দিয়ে তারা বিদায় নেবে। এখন ধরেন একটা কমিটি 151 বা 171 আছে, সেই কমিটিটাকে হঠাৎ করে আপনার এখন যেমন ছাত্রদল উপজেলা বা থানা বা পৌরসভা যে কমিটি গেলে এগুলি করা হয়েছে অনলি 21 সদস্য বিশিষ্ট, যুব দলের 31 সদস্য বিশিষ্ট। এখন 151 বা 171 থেকে একটা কমিটিকে 21-এ নিয়ে আসা, এটা কিন্তু খুবই একটা জটিল প্রক্রিয়া। কারণ আপনার অনেক যোগ্য লোক আছে, সবাইকে তো আর আপনি দিতে পারবেন না। সভাপতি একজনই হবে বা আহ্বায়ক একজনই হবে অথবা সদস্য সচিব একজনই হবে, কিন্তু যোগ্য ক্যান্ডিডেট 10 জন আছে। সুতরাং যে বঞ্চিত হয় তার পক্ষ থেকে একটা বক্তব্য কিন্তু দেওয়া হয়। এখন কোনটা জাস্টিফাই অথবা রিয়াল, এটা তো আপনাকে আইডেন্টিফাই করা আসলে কঠিন ব্যাপার, কারণ একই যোগ্যতার লোক বহু। যেমন আপনি দেখেন, হ্যাঁ, এটা আমরা কখন এই বিড়ম্বনা থেকে আমরা রক্ষা পাবো, যখন যদি আমরা একটা সঠিক প্রক্রিয়া, ভোট বলেন অথবা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন অথবা একটা কাউন্সিলের মাধ্যমে যদি আমরা কমিটি করি, সেখানে হয়তো কোনো, যেমন জাতীয়তাবাদী ছাত্রদল আপনি দেখেছেন যে আমরা একটা কমিটি করেছি প্রথমবারের মতো ভোটের না, ভোটের আগে বহুবার হয়েছে, এর আগে প্রতিষ্ঠাকালীন অনেকবার ভোট হয়েছে, এটা শুধু এর আগে ভোট হয়েছে আমাদের। আপনি ধরেন আমাদের এই প্রথম যে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি, এনামুল কবির শহীদ এবং ডক্টর গোলাম হোসেন, সেটা ভোটে হয়েছিল। পরে আমাদের জালাল আহমেদ, মাহবুল হক বাবলু কমিটি ভোটে হয়েছিল, আমাদের রিজভি আহমেদ, ইলিয়াস আলী ভোটে হয়েছিল, এই কমিটি, এরও আরও কমিটি ভোটে হয়েছে। সুতরাং ভোট হতেই পারে। এখন দেখেন এখানে নিয়ে কোনো বিতর্ক থাকে না, কারণ ওপেন যেই প্রক্রিয়াটা। আর যখন আপনাকে চুজ করতে হয়, আমাকে বাছাই করতে হয়, যেমন এখন অ্যাডহক ভিত্তিতে একটা কমিটি করা হচ্ছে 21 সদস্য বা 31 সদস্য, এখানে যখনই বাছাই করতে যাও গেলেই একটি কিন্তু বিতর্ক তৈরি হয়, কারণ আপনি কোন ক্রাইটেরিয়ায় তাকে বাদ দেবেন বা কোন ক্রাইটেরিয়া তাকে দায়িত্ব দেবেন, এটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন থেকেই যেতে পারে। সুতরাং সামগ্রিকভাবে কিন্তু দলের প্রতি কমিটমেন্ট সবারই আছে। সামান্য ক্ষোভ, একটা ইয়ং তারুণ্যের উচ্ছ্বাস তো থাকবেই। আপনার যদি একটা নদীতে যদি আপনার ঢেউ না হয়, তাহলে তো ওই নদীর তো আর জীবন আছে বা একটা যৌবন আছে, এটা তো বোঝা যায় না। সুতরাং যে কোনো সংগঠনের কিন্তু আপনার ইন্টারনাল যে ইন্টারাকশনটা হয়, ইন্টারাকশন অর্থ এই নয় যে সেটা গন্ডগোল অথবা এটা একটা রিভোল্ট অথবা এটা বিদ্রোহ হচ্ছে, তা না। নিজেদের মধ্যেও কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদও কিন্তু অনেক সময় থাকে। এটা কিন্তু আপনি অনেক সময় দেখেছেন, যেমন একটি ইলেকশন হয়, আপনি একজনকে ভিপি নমিনেশন দিতে পারবেন বা জিএস নমিনেশন দিতে পারবেন, সেখানে তো আপনার মানে যদি 5 জন ক্যান্ডিডেট থাকে, সবাই তো আপনি খুশি করতে পারবেন না, কারো মনের মধ্যে কিছু ক্ষোভ, হতাশা থাকবেই। তো এখানে আমি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার যে কথাটি বলেছে, এখানে আমার একটু ঘোরতর আপত্তি আছে, যে বলছে অনুপ্রবেশকারী। আসলে রিয়াজুল কবির কাউসারও দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্যে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে আজকে আওয়ামী লীগের আজকে নেতৃত্ব পেয়েছে। আমরাও কিন্তু ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে আজকে বিএনপির নেতৃত্বে এসেছি। সুতরাং আমাদেরকে কিন্তু একটা দীর্ঘকালীন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমাদের থাকতে হয়েছে। আমরা যদি ধরেন আপনি যে আমরা যখন আমি হাই স্কুলে পড়তাম, হাই স্কুলে পর্যায়ে আমি নেতৃত্ব দিয়েছি, সেখানে কলেজে এসেছি, কলেজ থেকে ইউনিভার্সিটিতে হল নেতৃত্ব দিয়েছি, ইউনিভার্সিটি কমিটির নেতৃত্ব দিয়েছি, কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি, এখন আমি বিএনপির নেতৃত্বে এসেছি। এটা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে। এখন আপনি যদি হঠাৎ যে রিয়াজুল কবির কাউসাররা বলে যে অনুপ্রবেশকারী, একটা দলে আপনার সমর্থক অথবা কর্মী অনুপ্রবেশকারী হতে পারে, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। এক জায়গায় 500 ছেলে আসে, সেখানে 2টা ছেলে এসে বলতে পারে আমি ছাত্র দলের কর্মী। না, সংগঠন তো শুধু কেন্দ্রীয় কমিটি নয়, আপনি তৃণমূল পর্যন্ত আমি বলছি, একেবারে তৃণমূলের রাজনীতি এখানে ছাত্র রাজনীতি করে আজকে বিএনপির কেন্দ্রীয় নেতা। কিন্তু তৃণমূলের রাজনীতি আমরা দেখেছি যে এক সময় যুবদল করতেন, যুবদলের পোস্টধারী নেতা, তিনি জেলা যুবলীগের নেতা হয়েছেন, বড় নেতা হয়েছেন। এই যে এই জিনিসগুলো স্বার্থ, এখন তো আপনার আমার মনে হয় যে কাউসার ভাই সেই জিনিসটা না, কাউসার ভাই সেটা না, কাউসার ভাই যেটা বলতে চেয়েছেন সেইটা আপনার স্বার্থ সংশ্লিষ্ট কিছু লোক থাকে, অনেক সময় অনেক লোক অনেক জায়গায় চেঞ্জ করে, সেই এটা ব্যতিক্রম কখনো কিন্তু উদাহরণ হতে পারে না। কিন্তু কাউসার ভাই যে বক্তব্যটা বলেছে অনুপ্রবেশকারী, এখন আপনি যদি আপনি যদি বলেন শাহেদ অনুপ্রবেশকারী, যে টক শো থেকে শুরু করে সব জায়গায় উনি দুর্দান্ত প্রতাপে দাঁড়িয়ে বেরিয়েছে সবাইকে, সে আওয়ামী লীগের মতো একটি অনেক পুরাতন একটি রাজনৈতিক দলের একটি উপকমিটির সদস্য এবং বহু মিটিংয়ে উনি গিয়েছেন।
উনি মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে এমন লোক নাই কারোর সাথে তার ছবি নাই। এখন আপনি যদি বলেন আবার অন্য দিক থেকে বিএনপি নেতাদের সঙ্গেও তার ছবি এসেছে। থাকতে পারে, এটা কখনো থাকতে পারে, এটা সে আওয়ামী লীগের নেতা যদি হয় বিএনপির নেতার সাথে হতে পারে না। আবার পত্রপত্রিকা আমরা দেখেছি যে তিনি একসময় বিএনপির পরিচয়, ছাত্রদলের পরিচয় না, দিয়েছেন। এটা একটা বানোয়াট কথাবার্তা, পরিচয় দিয়েছে না, এটা বানোয়াট কথাই। কিন্তু শুধু এখন যদি আপনি বলেন শাহেদ অনুপ্রবেশকারী, তাহলে এটা কি? কারণ সে তো আপনাদের সর্বোচ্চ পর্যায়ে যে আপনার ফরেন কমিটি, যেটা একটা গুরুত্বপূর্ণ কমিটি এবং যেখানে মেধাবীদেরকে অথবা একটা দলের পলিসি, রাষ্ট্রের পলিসির সাথে অ্যাডজাস্ট করে তাকে পররাষ্ট্র বিষয়ক কমিটির দায়িত্ব পালন করতে হয়, সেখানে আপনি যদি বলেন এখন অনুপ্রবেশকারী, এটা তো আসলে গ্রহণযোগ্য না। যে আমরা একটা বিরতি নেব, বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। অডিও আপনি একটু দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন অলোক দা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তো। আপনার তো সাউন্ডই আসলো না। এখন আসতেছে, এই যে এখন ঠিক আছে। দর্শক, ইভালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি সংগঠন। আমরা অলোকদার কাছে যেতে চাই। অলোকদা, আপনার কাছে জানতে চাইবো যে আমরা দুই আলোচকের আলোচনা শুনলাম, বিএনপি নেতা এবং আওয়ামী লীগ নেতার আলোচনা শুনলাম। সেই জায়গা থেকে আমরা যেটি বলতে পারি যে এই যে এখন সাংগঠনিক যে তৎপরতা আওয়ামী লীগ এবং বিএনপি আন্দোলন সংগ্রামের যেতে চাই এবং আওয়ামী লীগ তাদের সংগঠনকে শক্তিশালী করতে চায়, আগাছা মুক্ত করতে চায়। আপনার কাছে কি মনে হয় যে এই যে সাংগঠনিক তৎপরতা এখনকার, এটা কি সামনের নির্বাচনের, যদিও আগামী নির্বাচনের অনেক দেরি, সেটির প্রস্তুতি কিনা? ধন্যবাদ। আলোচনা তো আসলে তারা তো শুধু আলোচক বললে ভুল হবে, তারা রাজনীতিক এবং দুই দলের দুই কেন্দ্রীয় নেতা, তারা তাদের মতন করে বলেছেন যে দলের সাংগঠনিক তৎপরতা তারা কিভাবে করছেন বা কি দিক নির্দেশনায় চলছেন। আপনি যে প্রশ্নটি লিখেছেন, এই যে করোনার ক্রান্তি তো কাটছে বা আমরা একটা কাটার প্রক্রিয়ার মধ্যে আছি, সেই প্রায় মাস 6 হয়ে যাচ্ছে। সেই 6 মাস পর আমরা দেখছি যে রাজনীতি একটু আড়মোড়া ভাঙছে, দলগুলো তৈরি হচ্ছে, দলগুলো কাজ শুরু করেছে স্বাস্থ্যবিধি মেনে। তো এটার মূল লক্ষ্যটা কোথায়? নির্বাচন কিনা? অবশ্যই রাজনীতি তো নির্বাচনমুখী। এখন যে কথাগুলো দুজন বলেছেন, অর্থাৎ মোশাররফ সাহেব বললেন এবং রিয়াজুল কবির কাউসার বললেন, তাদের কথাই কিন্তু হলো সব দলের কথা, সাংগঠনিক কথা বা সংগঠন যেভাবে চলে সাংগঠনিক কথাবার্তা। কিন্তু বাস্তবে আমাদের পর্যবেক্ষণ কি? আমরা কিন্তু দেখছি এই যে রাজনীতিটা আবার গতি পাচ্ছে, সেটার উপলক্ষও কিন্তু এক হলো একটি নির্বাচন না, আসলে কয়েকটি উপনির্বাচন। সেটি স্থানীয় বলেন, সেটি সংসদীয় উপনির্বাচন বলেন, 5টি সংসদীয় আসন নির্বাচন এবং উপজেলা পৌরসভা মিলিয়ে। হ্যাঁ, সো দেখেন, একটি স্থানীয় নির্বাচন আবহাওয়া আছে এবং সংসদীয় উপনির্বাচনের আবহাওয়া আছে। তার মানে এই যে এই নির্বাচনগুলো যে এরিয়া কভার করছে, সেটা কিন্তু একটা বিপুল জনপদ, অর্থাৎ রাজনীতির ক্ষেত্র, দলগুলোর দৃষ্টির ক্ষেত্র
যে আমরা এই জায়গায় আমাদের রাজনীতি, আমাদের নেতা, আমাদের নেতৃত্ব, আমাদের কর্মসূচি আমরা পৌঁছে দিতে চাই। এটা একটি উপলক্ষ। আর আরেকটি উপলক্ষ আছে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সরকার চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, তার একটি দর্শন আছে। এবং তিনি দেখেন, তিনি যে কাজটি শুরু করেছিলেন, অর্থাৎ দল, রাজনীতি, সমাজ এবং প্রতিষ্ঠান, এই বিষয়গুলো ধরে ধরে আমরা দেখেছি একটি দুর্নীতি বিরোধী একটি শুদ্ধি অভিযান কিন্তু চলেছে। এবং এই অভিযানগুলো যখন চলেছে তখন দেখছি যে এর মধ্যে দিয়ে রাজনীতির একটি কদর্য চেহারা কিন্তু সেটা ফুটে উঠেছে। সেটি সরকারি দল, এই যে আওয়ামী লীগ সরকার, তারা দীর্ঘ সময় ক্ষমতায় আছে, এর মধ্যে কত কদর্য বিষয় এর মধ্যে বাসা বেঁধেছে, সেই জিনিসগুলি কিন্তু এই অভিযানে ফুটে এসছে। একইভাবে আপনি বিএনপির যে বাস্তব চিত্রটা, সেটা দেখবেন যে বিএনপি কি অবস্থায় আছে। বিএনপির অবস্থাটা দেখবেন হলো এই যে নির্বাচনগুলো, তারা কিন্তু যে কোনো নির্বাচন এলেই বলে যে এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে আমরা যাব না, এই নির্বাচন কমিশন অবৈধ, এই সরকার অবৈধ। কিন্তু যখন নির্বাচনের শিডিউল হয়, বাস্তব অবস্থা যখন তারা পর্যালোচনা করেন, তখন তাদেরকে কিন্তু নির্বাচনে অংশ নিতে হয়। তারা কিন্তু তফসিলের অপেক্ষায় থাকে। এবং সেই তফসিল যখন ঘোষণা হলো, তখন দেখেন দলের বাস্তব চেহারাটা কিন্তু বেরিয়ে এসছে। আমরা দেখছি যে নমিনেশন পাওয়ার জন্য যে টানা হেঁচড়া, যে দৌড়াদৌড়ি, যে পাল্লাপাল্লি শুরু হয়েছে, সেটা কিন্তু সংঘর্ষ দিয়ে সেটা থেমেছে। অর্থাৎ দল অগোছালো অবস্থায়। একই বিষয়ে আওয়ামী লীগেও আপনি দেখবেন যে যখন এই নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে, তখন দেখবেন আমরা আওয়ামী লীগের মধ্যেও কিন্তু এই নির্বাচনী কার্যক্রমের মধ্যে অগোছালো বিষয়ে বিক্ষোভ, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি। যে কার্যালয় অবরুদ্ধ করে রাখা, দিনমান, এই বিষয়গুলো দেখেছি। অর্থাৎ দলটি অগোছালো অবস্থায় আছে, সাংগঠনিক কার্যক্রমটি অগোছালো অবস্থায় আছে, সেখান থেকে এটি যেতে হবে। এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসি। আপনি বলতে চাইছেন যে এই যে মূল যে দলীয় তৎপরতা শুরু হলো, রাজনীতি যে আবার মাঠে গড়ালো বা একটু সক্রিয় হচ্ছে, সেটা আপাত লক্ষ্য কোন নির্বাচন কিনা বা জাতীয় নির্বাচন কিনা। এখানে দুটি জিনিস প্রণিধানযোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী কদিন আগে সরকারি দল বা ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর একটি বৈঠক করলেন। সেই বৈঠকে তিনি যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। সেই বক্তব্যে তিনি একটি কথা কিন্তু বলেছেন যে আমার বয়স ৭৪ হতে চলেছে বা হয়েছে, আমি আর কতদিন নেতৃত্বে থাকব বা আর কতদিন আমার নেতৃত্বে দল চলবে, আমি সবকিছু দেখব। সো রাষ্ট্র পরিচালনায়, দল পরিচালনায় নতুন প্রজন্মের জন্য, নতুন প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দিয়ে তাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। তাহলে সেভাবে দলকে বিকশিত করতে হবে। এই বক্তব্যটি কিন্তু তিনি দিয়েছেন এবং একই সঙ্গে স্মরণ করিয়ে দিচ্ছেন দলে আওয়ামী লীগের উদ্দেশ্যে। তাদের ছিল যে 15 তারিখের মধ্যে দলগুলোর যে সব কমিটি এখনো পূর্ণাঙ্গ হয়নি, সেই কমিটিগুলো পূর্ণাঙ্গ করতে হবে। যেখানে পুনর্গঠনের বিষয় আছে সেখানে পুনর্গঠন করতে হবে। এবং কেন্দ্রীয় উপকমিটির যে কদর্য চেহারাটাই সেই যে অভিযানের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই কদর্য চেহারাকে ভেঙে চুরে সেটাকে জায়গায় আনার নির্দেশনা দিয়েছে। তিনি আরো 7 দিন সময় দিয়েছেন। এবং এই 7 দিন সময়ের মধ্যে আমরা দেখছি যে দুই দলের যে নেতা, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
তাদের যে কথার মধ্যে যে বাহাস যেটি হয়, সেই বাহাসের মধ্যে কিন্তু নির্বাচন বিষয়টা চলে এসছে। আওয়ামী লীগ সাধারণ সভা ওবায়দুল কাদের কদিন আগে বলেছেন যে বিএনপি যদি সরকারকে সরাতে চায় তাহলে তাদেরকে আগামী নির্বাচনের জন্য মনোযোগী হতে হবে। অর্থাৎ অবশ্যই আগামী নির্বাচনের আগে দলকে গোছানো, দলকে পরিশুদ্ধ করা, সব কমিটিগুলোকে চাঙা করা, এটি অবশ্যই, এটা আওয়ামী লীগ বলি, এটা বিএনপি বলি, তাদের জন্য এটা আশু করণীয় হয়ে গেছে এবং সেটি কিন্তু চূড়ান্ত লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন। কেননা করোনায় 6 মাস যেখানে রাজনীতি তো আসলে স্তব্ধ ছিল না, আসলে রাজনৈতিক দলগুলো তাদের যে মূল যে তৎপরতা সেই জায়গায় স্তব্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে নানা রকম আলোচনা তো আসে, তো সেখানে রাজনীতিটাকে পুনরায় রাজনীতির জায়গায় স্থান করে নেয়া, সেই জায়গায় অবশ্যই নির্বাচন একটি লক্ষ্য। ধন্যবাদ। কাউসার ভাইয়ের কাছে যেতে চাই। কাউসার ভাই, আমরা অলকদার আলোচনা শুনছিলাম, আসলে এই যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং বিএনপি মহাসচিবের গত কয়েকদিনের যে পাল্টাপাল্টি কথাবার্তা, সেই জায়গাটিতে নির্বাচন প্রসঙ্গটাই কিন্তু আসছে। এই যে সাংগঠনিক এই যে তৎপরতা, শুধুই কি শুদ্ধি অভিযান বা পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা, সেটা কি আসলে আগামী নির্বাচন, যদিও সাধারণ নির্বাচনের অনেক দেরি, তারই একটা প্রস্তুতি কিনা এত আগে থেকে? ধন্যবাদ। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক যে কথাটি বোঝাতে চেয়েছেন, আমরা লক্ষ্য করে দেখেছি বিএনপি যখন তখন আন্দোলনের কথা বলেন। বিরোধী দল তো যারা বিরোধী থাকে তারা তো আন্দোলন সংগ্রামের কথা বলতে হবে যে আন্দোলনের কথা বলা আর আন্দোলন করা এক জিনিস না। আমরা যদি বেগম খালেদা জিয়ার কথাই ধরি, ওনারা বারবার বলেছেন বেগম খালেদা জিয়াকে আন্দোলন করে জেল থেকে বের করে নিয়ে আসবে। বেগম খালেদা জিয়া এবং তার পরিবার অবশ্যই দেখেছে যে বর্তমানে এই বিএনপির যে সাংগঠনিক দুর্দশা এবং জনসমর্থনহীন, তাদেরকে দিয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে বের করা যাবে না। সেই কারণেই বেগম খালেদা জিয়া এবং তার পরিবার সরকারের কাছে একটা আবেদন দিয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবেদনটি প্রথমবার বিবেচনা নিয়েছে, পরের বারও বিবেচনা নিয়েছে। আগামী 6 মাস উনি বাইরে থাকবে। ঠিক একই কারণে আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন, দেখেন আন্দোলন করে তো বিএনপিকে নামাতে পারবে, আওয়ামী লীগকে নামাতে পারবেন না, আপনাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ আমরা মনে করি আমাদের সংসদীয় রীতিনীতি সাংবিধানিকভাবে একটি দলের ক্ষমতা পরিবর্তন হবে নির্বাচনের মধ্য দিয়ে। তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে যেতে হবে, নির্বাচনের মাধ্যমে যদি আমাদেরকে নামাতে পারে সেই পরিস্থিতি করতে হবে। তাই যখন তখন এই ধরনের হুমকি দিয়ে কোনো লাভ নেই। কারণ আমরা গত 12 বছর যাবত দেখেছি ইতিমধ্যে আজও কিন্তু ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপির রাজনীতি এসি রুমের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, এটা বলতে হয় কেন, উনি এটাও যথার্থ বলেছেন। কারণ দেখতে হবে এই দলটি কোথায় কখন প্রতিষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমান সাহেব অবৈধভাবে ক্ষমতায় থেকে, রাষ্ট্রপতি থেকে, সেনাবাহিনী প্রধান থেকে দলটি করেছিল ক্যান্টনমেন্ট, কিছু সুযোগ সন্ধানী লোক নিয়ে দলটি করেছিল। ক্ষমতার জন্য অনেকেই দলটিতে এসেছিল বিভিন্নভাবে। আজকে সময়ের আবর্তনে অনেকেই কিন্তু দলটির সাথে নেই, কারণ তারা এখন এসি গাড়ি এসি বাড়িতে আবদ্ধ হয়ে গেছে। এখন তো ডাক দিলে আন্দোলন হবে না। আর বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক সংগঠন, যে সংগঠনটি 71 বছরে পা দিয়েছে, যে দলটির একটি বিশাল রাজনৈতিক ইতিহাস, এদেশের স্বাধীনতা স্বাধিকার আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দলটি জনগণের পাশে ছিল।
মহান মুক্তিতে অংশগ্রহণ করেছে। আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ বাংলাদেশকে আজকে আমরা বিশ্বে উন্নয়নের রুট হিসেবে দাঁড় করাতে পেরেছি। সেই দলটির সাথে ওনারা আন্দোলন করে আমাদেরকে নামাবেন, এটা বাবাই অবান্তর। এই কারণে এই বিষয়গুলি বলা, যখন তখন এ ধরনের হুমকি দেবেন না। কারণ আমরা দেখেছি এখানে এই যে সাম্প্রতিককালে এই যে অলকদা বললেন যে মনোনয়নের ওখানে প্রার্থীদের ভিড় হয়েছে, দেখেন প্রায় সময় আইন শৃঙ্খলা বাহিনী ওনারা কোনো সভা করতে চাইলে দেন না, কারণ জানে ওনাদের সভা মানেই একটা হট্টগোল হবে, জন দুর্ভোগ হবে। দেখেন গুলশানের মতো একটি কূটনীতিক এলাকায় ওনারা মনোনয়নপত্র সাক্ষাৎকারের সময় দুই পক্ষ কিভাবে মারামারি করলেন, অথচ এমন একটা জমায়েত কিন্তু ওনাদের কোনো আন্দোলন মিছিল মিটিং আমরা দেখি না। মুশারফ ভাই আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত, আমরা একসাথে ক্যাম্পাসে দেখেছি, কিন্তু সমস্যা কি এখন ওনারা তো একটা গণজমায়েত করতে পারেন না, জনসভা করতে পারেন না যেখানে ওনারা বক্তব্যগুলি দেবেন। ওনারা কিন্তু আসলে এই টক শো, এই ধরনের বিবৃতি বা লিপসিং যেটা বলে সেটা নিয়ে ওনারা ব্যস্ত। ঠিকই আছেন, এই নিয়ে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক সংগঠনকে যখন তখন হুমকি দেওয়া ঠিক না। কারণ আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় আমাদের এই সংগঠনটি কাসর ভাই, আপনার কাছে যে প্রশ্নটি আমার ছিল যে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী, তো আমরা যে কোনো ধরনের আন্দোলন, নির্বাচন আমরা অবশ্যই আমরা আন্দোলনে অংশ নিতে পারি এবং মোকাবেলা করতে পারি। জি, আপনার কাছে যে প্রশ্নটি আমি করেছিলাম যে এই যে এই দুইজনের পাল্টাপাল্টি তো আছে, সেই উত্তরটি আপনি দিলেন, কিন্তু এই যে সংগঠনের দিকে এত নজর দেওয়া দীর্ঘদিন পর, আপনি শুরুতেই বলছিলেন যে অনুপ্রবেশ ঘটেছে, দলকে শুদ্ধি করার একটি প্রক্রিয়া, সেটা কি আসলে যদিও নির্বাচন, সাধারণ নির্বাচন অনেক দেরি, সেই নির্বাচনের প্রক্রিয়া কিনা খুব সংক্ষেপে? দেখুন, দীর্ঘদিন পরে হোক আর দেরিতে হোক আমরা শুরু করতে পেরেছি। কোন একটি দল রাজনীতি ক্ষমতায় থেকে দলের নেতা বিরোধী ব্যবস্থা নেওয়া, এটা বোধহয় উপমহাদেশে প্রথম। এবং এটা করতে গিয়ে আমরা দেখলাম যে ইন্ধন কারা যোগাচ্ছে। তারাই কিন্তু যারা স্বাধীনতা ৭৫-এর পরে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সাথে ছিলেন, তারাই কিন্তু ঠিক একইভাবে সুযোগ সন্ধানী আমাদের দলেও তারা ভিড়েছে। এবং আপনি জানেন আমরা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় দেখেছি তাদের ওই অনুপ্রবেশ কথাটা এই জন্যই বলা, তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। কারণ আওয়ামী লীগ এই দেশের জনগণের স্বার্থে অনেক দূরে এগিয়ে যাবে, এবং এগিয়ে যেতে হলে আমাদেরকে সংগঠন শক্তিশালী করতে হবে। শক্তিশালী করতে গেলে এই ধরনের লোককে চিহ্নিত করতে হবে। দেরিতে হোক বিলম্বে হোক আমরা কাজটা শুরু করেছি। আমাদের প্রত্যেকটি বিভাগীয় কমিটি, জেলা কমিটি ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত হয়েছে এগুলো চিহ্নিত করার জন্য। আগামীতে যে কোনো কমিটি হবে এইসব বিবেচনায় রেখেই কমিটি প্রস্তাবনার সুযোগ দেওয়া হবে। জি, আমরা একটু মোশাররফ ভাইয়ের কাছ থেকে জেনে আসতে চাই। মোশাররফ ভাই, আমরা আলোচনা শুনছিলাম, অলকদা বলছিলেন যে এই যে বিএনপির সাংগঠনিক দুর্বলতা আমরা দেখেছি, এবং বিশেষ করে এই যে নির্বাচনের কথা উনি বলছিলেন, যে আপনারা বলেন যে এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন নয়, আবার তফসিল ঘোষণার জন্য তাকিয়ে থাকা, সেই জায়গাটিতে নমিনেশন, মানে বহু লোকের নমিনেশন কেনা। এই যে বিএনপির কি এই জায়গাটাতে বোল্ডনেসের একটা অভাব রয়েছে কিনা, বা সিদ্ধান্তহীন কিনা? না, সিদ্ধান্তহীনতা। আপনাকে একটা জিনিস এখানে অলকদা বলেছে অথবা রিয়াজুল কাউসার যে আলোচনা করেছে, একটা রাজনৈতিক দলের যেই লক্ষ্য উদ্দেশ্য, তার মধ্যে কিন্তু গণতন্ত্র একটা বিরাট ব্যাপার। তার সাথে অপরের কি মতামতের প্রতি শ্রদ্ধা জানানো কিন্তু একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় দায়িত্ব। তারপর রাজনৈতিক পরিবেশও একটি ব্যাপার আছে। আপনি দেখবেন যে আওয়ামী লীগ, এখানে রিয়াজুল কবির কাউসার অনেক কথা বলেছেন, কিন্তু গণতন্ত্রের যে সূচক, একটা সূচকের মধ্যে কি আওয়ামী লীগ বর্তমানে আছে? আওয়ামী লীগটি এখন একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু করেছে। আপনি আজকে এই বাংলাদেশের এখন যে পরিস্থিতি বিরাজ করছে, আজকে যে কথাটি বলা হচ্ছে যে ৭৫-এ ক্ষমতা পট পরিবর্তন, ৭৫-এ ক্ষমতার পট পরিবর্তন কারা করেছে? খন্দকার মোস্তাক কাদের লোক ছিলেন?
খন্দকার মোস্তাক তো তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের পুরাতন বন্ধু ছিল। তার নেতৃত্বে সেদিন ৭৫ একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। এর দায়িত্ব তারা কার উপর চাপাতে চায়? কার উপর চাপাতে চায়? তাদের ব্যর্থতার দায়িত্ব আজকে অন্যের উপর চাপিয়ে দিয়ে আজকে বিএনপির কথা তারা বলতে চায়। আজকে দেখেন, ঠিক আজকে বাংলাদেশে যে পরিবেশ, এই যে এখানে অলোক দাও বলেছে যে আপনি গণতান্ত্রিক চর্চা করতে হলে একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার। এখন আপনার বাংলাদেশে তো গণতন্ত্রের যেই উপাদানগুলি কোনোটাই আপনি এখানে উপস্থিত নেই, সব অনুপস্থিত। আপনি দেখেন, আজকে আপনি একটি জনসভা করতে চাবেন, আপনাকে পারমিশন দেবে না। আজকে আপনি এই সরকারের বিরুদ্ধে একটি সমালোচনা করবেন, আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়ে আপনাকে জেলে পাঠাবে। আপনি এই সরকারের বিরুদ্ধে ন্যায্য কথা বলবেন, আপনাকে গুম করা হবে, আপনার নামে মিথ্যা মামলা দেওয়া হবে। বিশ্বের ইতিহাস উনি বলেছে বিএনপি কিছু পাচ্ছে না, বা অলোক দাও বলেছে বিএনপির সেই সক্ষমতা দেখাতে পারছে না। বিশ্বের যদি আমরা সক্ষমতা দেখাতে আমরা নাই পারি, বিএনপির বিরুদ্ধে এই সরকার প্রায় ১ লক্ষ মামলা করেছে। ১ লক্ষ। বিশ্বের ইতিহাসে আপনি খুঁজে পাবেন না যে কোনো দলের বিরুদ্ধে ১ লক্ষ মামলা আছে যার আসামি সংখ্যা প্রায় ৩৬ লক্ষ। বিশ্বের ইতিহাসে পাবেন না। আপনি কোনো ইতিহাসে দেখবেন না যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ইলিয়াস আলী সহ প্রায় ৭২৮ জন নেতাকে তারা গুম করেছে। আজকে আপনাকে সহজ একটি উদাহরণ আমি বলি, আপনি দেখবেন আওয়ামী লীগ কতটুকু অসহিষ্ণু, কতটুকু কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশে চালু করেছে। আপনার আব্দুল জলিল সাহেবের কথা নিশ্চয় মনে আছে, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। উনি রাজনৈতিক একটি বক্তব্য দিয়েছিলেন, আমরা মনে করি রাজনৈতিক বক্তব্য, যে আগামী ৩০শে এপ্রিল ট্রাম্প কার্ডের মাধ্যমে বিএনপি গভর্নমেন্টের পতন করবে, যখন ২০০১-এ বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি গণতান্ত্রিক বক্তব্য বিবেচনায় জলিল সাহেবের বিরুদ্ধে একটি মামলা করে নাই, কারণ রাজনৈতিক নেতারা তো বলবেই, যেমন এখন আপনি পেঁয়াজের দাম বেশি, আজকে জনজীবনে শান্তি নাই, মানুষ গুম হয়ে যাচ্ছে, আপনার নিরাপত্তা নাই, আপনাকে ডিজিটাল নিরাপত্তার মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে যদি আমি কথা বলি, আমার একটি রাজনৈতিক দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমার তো এটা দায়িত্ব। আমি যখন এই কথা বলবো, আমার বিরুদ্ধে তারা মামলা দেবে, আমাকে গ্রেপ্তার করবে। এই যে সহনশীলতার ন্যূনতম আওয়ামী লীগের মধ্যে সেই অবস্থাটা এখন নেই। তাদের কোনো কিছু যদি তারা কেউ বলে, তখন তারা ষড়যন্ত্র খুঁজে পায়। আজকে দেখেন আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি আজকে যে কথাই বলেছে যে বাহাজ হচ্ছে, যেটা অলোক দা বলছে, আজকে যদি মির্জা ফখরুল ইসলাম বলে যে এটা রাজনৈতিক বক্তব্য, যে যদি আপনি পেঁয়াজের দাম ১০০ টাকা, আগামী ৭ দিনের মধ্যে যদি আপনি পেঁয়াজের দাম ৩০ টাকা না আনতে পারেন, আপনাকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ তার নামে কালকেই মামলা করবে। সরকার উৎখাতের ষড়যন্ত্র নাকি এটা? মানে কোনটা রাজনৈতিক বক্তব্য আর কোনটা রাজনৈতিক প্র্যাকটিস, এইটা আওয়ামী লীগ ভুলে গেছে। তাদের বক্তব্য হলো তাদের কোনো সমালোচনা করা যাবে না, যেটা তারা বাকশালে করেছিল, যে ওয়ান পার্টি ওয়ান। আমরা শেষ দিকে চলে না, সেইটা আপনি দেখবেন সমালোচনা হচ্ছে না। হ্যাঁ, কোনটা কোন সমালোচনাটা করা হচ্ছে না? আজকে ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার সাংবাদিকরা রক্ষা পাচ্ছে না, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে বিএনপির আসলে সিদ্ধান্তহীন কিনা। না, সিদ্ধান্তহীনতা। একটা সরকার যখন কর্তৃত্ববাদী হয়ে যায়, একটা সরকার যখন স্বৈরাচারী হয়ে যায়, একটা সরকার যখন অপরের মতামতকে সহ্য করার যোগ্যতা হারিয়ে ফেলে, সেখানে আপনার যোগ্যতা হারানো না হারানোর মূল্যায়ন করার তো কোনো ব্যারোমিটার নাই, কোনো মাপকাঠি নাই। আজকে হয়তো ওনারা বলবে যে আজকে আপনি দেখেন যে ওনার হয়তো রিয়াজুল কবির কাউসার সাহেব, তারেক রহমান বলবে যে দণ্ডপ্রাপ্ত আসামি, কিন্তু তারেক রহমানকে কিভাবে আসামি করা হয়েছে সেই জিনিসটা তো আগে বিশ্লেষণ আনতে হবে। একটি ২১শে গ্রেনেড একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, যদি বিএনপির আমলে তদন্ত হয়েছে, তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া নাই। তাদের আন্দোলনের পর্ষণ ফখরুদ্দিন মাইনুদ্দিনের আমলে তদন্ত হয়েছে, তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যায় নাই। ২০০১ ক্ষমতায় এসে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে এনে আপনি আইও দিয়ে তারেক রহমানকে অভিযুক্ত করেছেন। আপনি এটাকে যদি ন্যায় বিচার বলেন, এটাকে যদি রিয়াল জাস্টিস বলেন, তাহলে তো এটা মেনে নেওয়া যায়। আমরা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি সম্ভবত। আমরা একটু সুযোগ দিতে চাই সুকান্ত গুপ্ত অলোককে। অলোক দা, আমরা একদম শেষ দিকে আর হয়তো ২-৩ মিনিট সময় পাবো, আপনাকে দিয়েই উপসংহারটা টানতে চাই। আজকের আমাদের যে বিষয়, সেই রাজনীতি সংগঠন, এই বিষয়টি নিয়ে আপনাকে দিয়েই উপসংহারটা টানতে চাই আজকের অনুষ্ঠানের। ধন্যবাদ। এখন যে আলোচনাটা হচ্ছে বা যে তর্ক বিতর্ক হচ্ছে, সেটা একেবারেই যে বিএনপি আওয়ামী লীগ যে আলোচনাগুলো চলে, সেটা যদিও আপনার আজকের বিষয় না, কাজে আমি ওই বিষয়ে মন্তব্য করব না। আমি আসলে দেখতে চাই যে রাজনীতিটা সামনে কিভাবে শেপ আপ হচ্ছে। বিএনপির ক্ষেত্রে বলবো যে এখন গণমাধ্যম বা সাংবাদিকদের চোখ অনুসন্ধান তারা কোন দিকে করছেন, নানা রকম আলোচনা শোনা যাচ্ছে যে বিএনপি কিভাবে উঠে দাঁড়াবে। যেহেতু বিএনপির যে নেতৃত্ব, সেই
নেতৃত্ব বিএনপি চেয়ারপারসন তিনি এখন নির্বাহী আদেশে মুক্ত হলেও তিনি রাজনীতির বাইরে আছেন, রাজনৈতিক বিষয়ে তিনি কিছু করতে পারবেন না। আর তারেক রহমান তিনি দণ্ডপ্রাপ্ত, তিনি দেশে আসবেন কি আসবেন না সেটি পরের বিষয়, তিনি আইনের মুখোমুখি হবেন কিনা সেটি অন্য বিষয়, সেখানেও একটু ভূমিকা। তাহলে দলের নেতা, স্থায়ী কমিটি এবং দলের মহাসচিব, এখন আলোচনা হচ্ছে যে বিএনপির নেতৃত্বে এই স্থায়ী কমিটিতে অনেক শূন্য পদ আছে, বিএনপির মহাসচিব তিনি আমরা একদম শেষ দিকে function করছেন কিনা, নতুন কোন নেতা হবেন কিনা, এই আলোচনাগুলো কিন্তু হচ্ছে। এগুলো আমার মনে হয় সামনের দিনগুলোতে এগুলো শেপ আপ পাবে। আর আওয়ামী লীগের যে উপকমিটি সেটা কিভাবে ভাঙচুর হচ্ছে এবং সেখানে সেই যে ত্যাগী নেতা, সেই যে যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে তারা করছেন কিনা, এক তাদের যে অঙ্গ সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে, সেখানে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের তারা অংশ নিতে পারছেন কিনা, ঢুকতে পারছেন কিনা, যে নমিনেশন গুলো হচ্ছে সেই নমিনেশন কি ব্যবসায়ীদের কাছে চলে যাচ্ছে কিনা নাকি রাজনীতিকদের কাছে থাকছে, সেটাই আসলে আছে। এগুলো হলো মূল বিষয়। জি, আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের শেষ করতে হবে আজকের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবিএম রিয়াজুল কবির কাউসার আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সুকান্ত গুপ্ত অলোক আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি এবিএম মোশাররফ হোসেন আপনাকে। আমরা শেষ করব আজকের আলোচনা। দর্শক, নিশ্চয়ই আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শেষ করলাম আজকের ইভ্যালি 21 রাত।